জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব স্মৃতিকথা। লিখছেন স্বামী যোগানন্দ। জয় গুরু। তৃতীয়বার দর্শন লাভ। 1317 সনের আশ্বিন মাসে শারদীয়া পূজার বন্ধে শ্রী শ্রী ঠাকুর, ভৈরবী মা, চিদানন্দ দাদা, ঢাকার পরম ভক্ত ডক্টর নৃপেন্দ্র রায় এবং আরও 4 জন ভক্তসহ কাশীধাম, বৃন্দাবন, হরিদ্বার প্রভৃতি তীর্থভ্রমণের উদ্দেশ্যে বহির্গত হন। শান্তিমা সেই সময় তাহার ভ্রাতা টাঙ্গাইলের উকিল শ্রী জ্যোতিষচন্দ্র চক্রবর্তীর বাটিতে গমন করিয়াছিলেন। বৃদ্ধ উমাচরণবাবু আমাশয় রোগে কাতর হওয়াতে ঠাকুরের সঙ্গে তীর্থভ্রমণে যাইতে পারেন নাই। তাহার সেবার জন্য ঠাকুর ব্রহ্মচারী কামিনী চক্রবর্তীকে আশ্রমে রাখিয়া যান। মাসাধিকাল তীর্থভ্রমণান্তে শ্রী শ্রী ঠাকুর সঙ্গীগণ সহ ঢাকাতে ফিরিয়া আসেন। অতঃপর নৃপেন দাদার পত্রে জানিলাম ঠাকুর ভৈরবী মা এবং চিদানন্দ সহ বলধার জমিদার ঠাকুরের শিষ্য শ্রী নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর বাটিতে শুভাগমন করিয়া সেখানে অবস্থান করিতেছেন। এই সংবাদ পাওয়া মাত্র আমি পরবর্তী ট্রেনে ঢাকা রওনা হইয়া নরেন্দ্রবাবুর বাটিতে উপস্থিত হইলাম। সেখানে যাইয়া শুনিলাম ঠাকুর কয়েকদিনের জন্য ভাওয়াল পরগনার পুবাইল গ্রামে শ্রী দিগেন্দ্র বসু তালুকদারের বাটিতে গিয়াছেন। আমি ভৈরবী মায়ের সহিত দেখা করার পর স্নান আহার সম্পন্ন করিয়া ঠিকানা সংগ্রহ করত পুবাইল গ্রামের উদ্দেশ্যে ট্রেনে যাত্রা করিলাম। অতঃপর অপরাহ্নে দিগেন্দ্রবাবুর বাটিতে উপস্থিত হলাম। খবর পাইয়া শ্রী শ্রী ঠাকুর দোতলা হইতে নিম্নে অবতরণ করিলেন। আমি তাহাকে প্রণাম করত পদধূলি মস্তকে গ্রহণ করিলাম। রাত্রির গাড়িতে ময়মনসিংহ ফিরিয়া গেলাম। ইহার পর আরও 2-3 বার ঢাকাতে যাইয়া শ্রী শ্রী ঠাকুর এবং ভৈরবী মাকে দর্শন করি। সেই সময় গুরুভ্রাতা চিদানন্দ ও ডাক্তার নৃপেন দাদার নিকট ঠাকুরের তীর্থভ্রমণ ও বিবরণ ও অলৌকিক ঘটনাবলী শ্রবণ করিয়া আনন্দ লাভ করিয়াছিলাম। এখানে একটি বিশেষ ঘটনা উল্লেখ করিতেছি। ঠাকুরসহ ভক্তগণ যখন পুরীতে ছিলেন তখন একদিন সকলেই জগন্নাথ দেবের দর্শন মানসে শ্রীমন্দিরে উপস্থিত হন। সেখানে নৃপেন দাদা সিংহাসনে জগন্নাথ দেবের মূর্তির পরিবর্তে শ্রী শ্রী ঠাকুরের অমল ধবল জ্যোতির্ময় মূর্তি দর্শন করিয়া বিমোহিত হইয়াছিলেন। এক বেশে ঠাকুর নৃপেন দাদার পার্শ্বেই দাঁড়াইয়া আছেন, আবার অন্য বেশে সিংহাসনে জগন্নাথ দেবের স্থানে শ্রী শ্রী ঠাকুরের অপূর্ব মূর্তি। এই অদ্ভুত ঘটনা শুনিয়া আমি মুগ্ধ হইলাম। জমিদার নরেনবাবুর প্রাসাদের 2 পার্শ্বে 2টি বিরাট ফুল ফলের বাগান বিদ্যমান। দক্ষিণ দিকের বাগানটি নানা প্রকার ফুলের গাছ, কৃত্রিম পাহাড়, ফোয়ারা প্রভৃতি দ্বারা সুশোভিত। এখানেই শ্রী শ্রী ঠাকুরের ফটো গ্রহণ করা হয়। আর উত্তরের বিরাট বাগানে বাঁধানো সুদৃশ্য কৃত্রিম জলাশয়ে আমেরিকা হইতে আনিত বিরাট পদ্মপাতা সহ একটি পদ্ম গাছ। উহাতে ছোট বড় সমস্ত পাতার পার্শ্বদেশ 4-5 ইঞ্চি উঁচু, দেখিতে সুবৃহৎ উঁচু কাঁধাযুক্ত থালার মতো। শুনিলাম উহাতে নাকি 4-5 সের ওজনের একটি ছেলেকে বসাইলেও পাতাটি ডুবিয়া যাইবে না। উহার নাম ভিক্টোরিয়া রেজিনা। আরও বহু দুষ্প্রাপ্য ফুল ও ফলে সেই বাগান ভর্তি ছিল। ঢাকাতে আশ্রম প্রতিষ্ঠা সম্বন্ধে নৃপেন দাদা এবং নরেন্দ্রবাবুর কর্মচারী ঠাকুরের শিষ্য প্রমথবাবুর মুখে শুনিলাম যে দীক্ষার পর জমিদার নরেন্দ্রবাবু সুবিখ্যাত পদ্মগাছটি ছাড়া বাকি সমস্ত ধ্বংস করিয়া ধূলিসাৎ করেন। উদ্দেশ্য এই যে সেখানে 2 লক্ষ টাকা ব্যয়ে একটি ব্রহ্মচর্য আশ্রম এবং ঠাকুরের স্থায়ীভাবে বাস করার জন্য একটি দোতলা ঠাকুর নিবাস নির্মাণ করাইবেন। ঠাকুরের দর্শনার্থী হইয়া যখন ঢাকা যায় তখন কর্মচারী গুরুভ্রাতা প্রমথবাবু আমাকে চাষ করা ক্ষেত্রের মতো বিরাট বাগানটি দেখান। দেখিলাম পূর্বদৃষ্ট আমেরিকা হইতে আনিত পদ্মগাছটি তখনও নষ্ট করা হয় নাই। নরেন্দ্রবাবু সুপ্রসিদ্ধ বাগান 2টি এত মনোমুগ্ধকর ও দর্শনীয় ছিল যে ঢাকা ডিভিশনের কমিশনার, ম্যাজিস্ট্রেট এবং উচ্চপদস্থ সরকারি কর্মচারীগণ মাঝে মাঝে সেই বাগান দেখিতে আসিতেন। দক্ষিণের বাগানে একদিন 5-6 ইঞ্চি ব্যাসযুক্ত একটি রক্তগোলাপ দেখিয়া মুগ্ধ হই। নরেন্দ্রবাবুকে জিজ্ঞাসা করিয়া জানতে পারি কৃত্রিম প্রক্রিয়া দ্বারা এই প্রকার বড় গোলাপ সৃষ্টি করা হইয়াছে। আমি ঢাকাতে নরেনবাবুর বাটিতে যাইয়া ঠাকুরের সহিত দেখা করাকালীন নরেন্দ্রবাবু আমার সহিত ভালোরূপেই কথাবার্তা বলিতেন। তবে আমি সেখানে 1 দিনের বেশি থাকি নাই। নরেনবাবুর কর্মচারীগণ
কয়েকজন মিলিয়া নিম্নতলের একটি কামরাতে নিজেরা পাক করিয়া খাইতেন। আমি নরেন্দ্রবাবুর বাটিতে গেলে গুরুভ্রাতা প্রমথবাবুর অনুরোধে তাহাদের মেসেই খাইতাম। লজ্জাবোধ হওয়ায় ঘন ঘন ঢাকা যাইতাম না। এইদিকে ঠাকুরের জন্য ঠাকুর নিবাস ও ব্রহ্মচর্য আশ্রম সত্তর নির্মাণকল্পে আলাপ আলোচনা চলিতে লাগিল। যাহারা নরেন্দ্রবাবুর বাটিতে দর্শনার্থী হইয়া আসিতেন তাহারা নরেন্দ্রবাবুর অনুমতি ব্যতীত ঠাকুরের দর্শন পাইতেন না, কারণ উপরে ওঠা সিঁড়ির সম্মুখে বন্দুকধারী পাহারাওয়ালা থাকিত। থাকা খাওয়া তো সুদূর পরাহত ছিল, সবাইকে হোটেলেই খাইতে হইত। এই সব কারণে অনেক শিষ্যভক্তই ঠাকুরের নিকট নানা প্রকার আপত্তি জানাইতে লাগিল। ব্রহ্মচর্য আশ্রম এবং ঠাকুর নিবাস সম্বন্ধে নরেন্দ্রবাবুর সহিত যে সমস্ত আলাপ আলোচনা চলিতে লাগিল তাহাতে শ্রী শ্রী ঠাকুর বুঝিতে পারিলেন যে সেই আশ্রমে সকল সময়ের জন্য স্থায়ীভাবে ঠাকুরকে বাস করিতে হইবে। কিন্তু ঠাকুরের মতো তেজস্বী ও স্বাধীনচেতা পরমহংসকে এক বড় লোকের আশ্রয়ে আজ্ঞাধীন হইয়া থাকিতে হইবে, ইহা কল্পনাতীত। পক্ষান্তরে শিষ্যভক্তগণ ঠাকুর দর্শনে বঞ্চিত হইয়া নানা অভিযোগ ঠাকুরের নিকট পত্র দ্বারা জানাইতে লাগিলেন। ঠাকুর মনস্থ করিলেন, নরেন্দ্রবাবুর বাটিতে অস্থায়ীভাবে নানা অসুবিধার মধ্যে বাস করা অপেক্ষা কোনো পাকা বাড়ি স্থায়ীভাবে ভাড়া করিয়া সেখানে বাস করাই সমীচীন। তিনি এজন্য নৃপেন ডাক্তার এবং স্থানীয় শিষ্যভক্তগণকে বাড়ি ভাড়া লইবার জন্য চেষ্টা করিতে বলিলেন। অতঃপর আমি ঢাকা আসিলে নৃপেনদার নিকট এবং সব বৃত্তান্ত শুনিয়া সত্তর একটি পাকা বাড়ি ভাড়া লইতে অনুরোধ করিলাম এবং যাহা ভাড়া হইবে তাহার জন্য সাধ্যমতো কিছু প্রদান করিব, ইহা জানাইয়া দিলাম। গেন্ডেরিয়া মহল্লায় 27 নম্বর ডিস্টিলারি রোডে রামপ্রসাদের বাগানে দুই ভাগে বিভক্ত 8টি কামরাযুক্ত একটি বড় পাকা বাড়ির সন্ধান পাওয়া গেল। ওই বাগানের এক পার্শ্বে একটি সুগভীর পুকুর, অন্য পার্শ্বে আমের বড় বাগান ছিল। কিন্তু ওই বাড়িতে ভূতের উৎপাত হয় শুনিয়া উহা খালি পড়িয়া থাকিত। ওই বাড়িটির অর্ধাংশ ভাড়া লইলে আমাদের কার্যাদি আপাতত চলিবে এবং ভাড়াও কম পড়িবে। এ বিষয়ে ঠাকুরকে জানাইলে ওই বাড়ি ভাড়া নিবার জন্য তিনি নৃপেন দাদাকে আদেশ করিলেন। অতঃপর মাসিক 20 টাকা ভাড়ায় 4 কামরা যুক্ত অর্ধেক বাটি ভাড়া নেওয়া হইল। ইহা 1317 সনের অগ্রহায়ণ মাসের কথা। অতঃপর ঠাকুর 5 দিনের জন্য আমাদের ময়মনসিংহস্থ বাসায় শুভাগমন করিয়াছিলেন। সঙ্গে ছিলেন আমাদের গুরুভ্রাতা ও ঠাকুরের পরম ভক্ত ডাক্তার নৃপেন্দ্রচন্দ্র রায়। ঠাকুরের আগমনে আমরা কয়েকদিন পরমানন্দে কাটাইলাম। আমাদের প্রতিবেশী মুক্তারচন্দ্র কুমার বসু কালী মাতার সাধক ছিলেন। তিনি ঠাকুরের প্রতি আকৃষ্ট হইয়া একদিন ঠাকুরকে তাহাদের বাটিতে লইয়া যান এবং নিজ নিজ সাধনা সম্বন্ধে তাহারা স্বামী স্ত্রী অনেক কিছু জানিয়া লইয়াছিলেন। ঢাকা যাওয়ার সময় শ্রী শ্রী ঠাকুর পৌষ মাসে বড়দিনের বন্ধের সময় আমাকে বিশেষ প্রয়োজনে ঢাকা যাইবার জন্য বলিলেন। আমি সানন্দে সম্মত হইলাম। দুর্গাপুর শান্তি আশ্রমের ঘটনা বলি। 1317 সনের 9ই পৌষ বড়দিনের বন্ধ আরম্ভ হওয়ায় আমি সেই দিনই ঢাকা রওনা হইয়া নরেনবাবুর বাটিতে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে উপস্থিত হইলাম। ঠাকুর আমাকে দেখিয়া বলিতে লাগিলেন, এখানে রামপ্রসাদের বাগান বাড়ি ভাড়া করা হয়েছে। কুমিল্লাস্থ দুর্গাপুরের শান্তি আশ্রম উঠাইয়া দিয়া এই বাগানেই স্থায়ীভাবে আশ্রম করিব স্থির করেছি। সুতরাং শান্তি আশ্রমে সমস্ত জিনিসপত্র, কাঠের সিন্দুক, টেবিল, আলমারি, পুস্তকাদি এবং 2-3টি ট্রাঙ্ক ভর্তি মূল্যবান দ্রব্যাদি ঢাকাতে আনার জন্য একটি বৃহৎ নৌকা ভাড়া করিয়া নদীপথে কুমিল্লা আশ্রমের সন্নিকটে গোমতী নদীতে পাঠানো হইয়াছে। উহা সেখানে পৌঁছানোর সংবাদ পাইয়াছি। সুতরাং তুমি এবং চিদানন্দ আজই আহারের পরে কুমিল্লা রওনা হও। আমি 11টায় কুমিল্লা পৌঁছিব। শহরে রাজকুমারবাবু উকিলের বাটি সংলগ্ন আমার শিষ্য অশ্বিনীবাবু এবং রাধানাথবাবুর বাটিতে রাত্রিকালে বিশ্রাম করিয়া ভোরে দুর্গাপুর শান্তি আশ্রমে যাইবে। নৌকাতে সমস্ত মাল তুলিয়া দিয়া তোমরা ফিরিয়া আসিবে। তাহার নির্দেশ মতো আহার আনতে আমি ও চিদানন্দ দাদা কুমিল্লা রওনা হইলাম। রাত্রি 11টায় সেখানে পৌঁছিয়া একটি ঘোড়ার গাড়ি ভাড়া করিয়া রাজকুমারবাবু উকিলের বাসা সংলগ্ন অশ্বিনী দাদার বাসাতে আহার করিয়া রাত্রে বিশ্রাম নিলাম। প্রাতে শান্তি আশ্রম পৌঁছিয়া আশ্রমের ভিতরে ঢুকিয়া আমরা তো অবাক। ইতস্তত কয়েকটি ভাঙা হাঁড়ি, পাতিল ও ছেঁড়া কাগজ পড়িয়া রইয়াছে। কাঠের একটি বড় আলমারিতে ঠাকুরের ছাপানো কিছু বই আর একটি টেবিল মাত্র আছে। ট্রাঙ্ক, চেয়ার প্রভৃতি অথবা মূল্যবান জিনিসপত্র কিছুই নাই। কতক বইও লুট হইয়াছে। বাহিরের লোকের নিকট শুনিলাম 3 দিন পূর্বে তহসিলদার উমাচরণবাবু তাহার ভাই
এবং কামিনী ব্রহ্মচারী গরুর গাড়ি বোঝাই করিয়া সমস্ত জিনিস সহ কুমিল্লা স্টেশনের দিকে গিয়াছেন। মনে হয় সমস্ত মালপত্র লইয়া তাহারা বাড়ি চলিয়া গিয়াছেন। গরুর গাড়িতে জিনিস উঠাইবার সময় কামিনী ব্রহ্মচারী তাহাদের সাহায্য করিয়াছি। তাহারা আশ্রম হইতে যাওয়ার পর দেওয়ানবাটির বাবুরা গ্রামের লোক ডাকাইয়া বাজে জিনিস এমনকি মাটির জিনিসগুলিও বিতরণ করিয়া দিয়াছেন। আমরা কিংকর্তব্য বিমূঢ় হইয়া ভাবিতে লাগিলাম, এক্ষণে কি করা কর্তব্য। কুমিল্লা যাইয়া থানায় এজাহার দিব কি না? সামান্য জিনিস যাহা আছে তাহাও এরপর লুট হইতে পারে। যাহা হোক, স্থির করিলাম নৌকাটা কোথায় আছে দেখিয়া আসি। চিদানন্দ দাদাকে আশ্রমে অপেক্ষা করিতে বলিলাম, কুলি ডাকাইয়া আলমারি টেবিল ও বইগুলি নৌকাতে উঠাইয়া দিয়া আমরা কুমিল্লা শহরে ফিরিয়া যাইব। সেখানে গুরুভ্রাতাগণের সহিত পরামর্শ করিয়া কর্তব্য স্থির করিব। নৌকা খুঁজিতে যাইয়া দেখি উহা ঘাটেই বাঁধা আছে। মাঝিদের সহিত কথা বলিয়া গ্রামে কুলি খুঁজিতে লাগিলাম। সকলেই বলিল বিকাল ছাড়া কুলি পাবেন না। এখন সকলে যে যাহার কাজে চলিয়া গিয়াছে। অগত্যা বিকালে মাল উঠানো হইবে স্থির করিয়া আশ্রমে ফিরিলাম। আশ্রমে ঢুকিয়াই দেখি একটি বলিষ্ঠ যুবক চিদানন্দ দাদাকে কিল চড় মারিতেছে এবং তাহার গলার তুলসীমালার লহরগুলি টানিয়া ছিঁড়িয়া দিতেছে। মালাগুলি ঠাকুরের বাসগৃহের বারান্দায় এবং অঙ্গনে ছড়াইয়া পড়িল। আমি এই বিভৎস দৃশ্য দেখামাত্র চিৎকার করিয়া বলিলাম, এ কি করছো তুমি? ছেড়ে দাও, ভালো হবে না বলছি। তখন সেই যুবক পার্শ্বের দরজা দিয়া অঙ্গন হইতে দ্রুত পায়ে বাহিরে চলিয়া গেল। চিদানন্দ দাদার চক্ষু দিয়া মনস্তাপে জল পড়িতেছিল। আমি তাহার চক্ষু মুছাইয়া দিয়া সান্ত্বনা প্রদান করিলাম এবং বিকাল না হইলে মাল উঠানো যাইবে না এই সংবাদ জানাইলাম। অতঃপর চিদানন্দ দাদা আসন ঘরে বসিলেন। আমি বহির্বাটিতে পাইচারি করিতে লাগিলাম। এমন সময় দেওয়ানবাটির আরেকটি যুবক আসিয়া অযাচিতভাবে আমার কাছে ঠাকুর সম্বন্ধে বহু কুৎসা করিতে লাগিল। আমি দৃঢ়স্বরে বলিলাম, আপনি থামুন, আমি এখানে গুরুনিন্দা শুনিতে আসি নাই। তথাপি সে নিরস্ত হওয়ার লক্ষণ না দেখানোতে বিরক্ত হইয়া বাড়ির ভিতরে চলিয়া গেলাম। গুরুভ্রাতা শ্রী জয়চন্দ্র বিশ্বাসের অনুরোধে সেদিন আমরা তাহার বাড়িতে আহার করিয়া আশ্রম ঘরে শুইয়া কাটালাম। বেলা 3টার সময় গ্রাম হইতে মজুর ডাকাইয়া জিনিসপত্র বাহির করিবার উপক্রম করিতেছি। এমন সময় সেই দুষ্ট প্রকৃতি যুবক মাধব আসিয়া সজোরে আমার হাত চাপিয়া ধরিয়া বলিতে লাগিল, তুমি চোর, এখানে জিনিস চুরি করিতে আসিয়াছ, তোমাকে থানায় ধরিয়া লইয়া যাইব। আমরা কয়েকজন তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া তোমাকে জেল খাটাইব। আমি উত্তরে জোর গলায় বলিলাম, চলো থানায় যাই, কিন্তু আমাকে থানায় লইয়া তোমরা সুবিধা করিতে পারিবে না। তেজের সহিত বলিলাম, জানো আমি কে? আমি ময়মনসিংহ জজ কোর্টের একজন উকিল। চলো, তোমাকে পাল্টা মকদ্দমায় জেল খাটাইয়া ছাড়িব। এই গোলমালে বহু লোক জমায়েত হইল। মাধবের বড় ভাই ছুটিয়া আসিয়া তাহাকে ধাক্কা মারিয়া আমার হাত ছাড়াইয়া লইয়া বলিতে লাগিলেন, মূর্খ, কাকে নিয়ে তুই খেলা করিতেছিস জানিস? যা বাড়ি যা। নগেনবাবু আমাকে বলিলেন, ওটা বোকা ছেলে, ওর কথায় আপনি দুঃখিত হবেন না। আমি বলিলাম, আপনারা জিনিস নিতে নিষেধ করিলেই আমরা চলিয়া যাইব, তবে আর এসব জবরদস্তি করার অর্থ কি? যাক, এই অবস্থায় আমরা মাল নিব না, সমস্ত ব্যাপার ঠাকুরকে জানাবো, তিনি যেরূপ বলেন সেরূপ করা হইবে। অতঃপর আমিও চিদানন্দ দাদা কুমিল্লা শহরে যাইয়া অশ্বিনী দাদা এবং রাধাকান্ত দাদাকে সবিশেষ জানাইলাম। সন্ধ্যার পর রাজকুমারবাবু উকিলের সহিত পরামর্শ হইল। তিনি বলিলেন, আপনারা আজ রাত্রে ঢাকা রওনা হইয়া যান ও কাল ঠাকুরকে লইয়া আসুন। আমার বাটি সংলগ্ন একটি ছোট বাড়ি ভাড়া পাওয়া যাইবে, আপনারা ঠাকুরসহ সেখানে থাকুন। পরশুদিন থানায় এজাহার এবং কোর্টের দরখাস্ত দিয়া যথাযোগ্য ব্যবস্থা করা যাইবে। আমরা তৎক্ষণাৎ রাত্রি 9টার গাড়িতে ঢাকা রওনা হইলাম। পরদিন বেলা 10টার সময় নরেনবাবুর বাটিতে যাইয়া সমস্ত ঘটনা ঠাকুরকে জানানো গেল। আহারান্তে এই দিন ঠাকুরকেও ভৈরবী মা সহ আমি, চিদানন্দ দাদা, হেডমাস্টার কামাখ্যা প্রসন্ন রায় এবং আরও জনৈক গুরুভ্রাতা কুমিল্লা রওনা হইয়া রাত্রি 11টার কুমিল্লা স্টেশনে নামিয়া ঘোড়ার গাড়িতে পূর্বোক্ত ছোট ভাড়াটিয়া বাড়িতে উপস্থিত হইলাম। ওই বাড়িতে 2টি ঘর, একটি পাকের চালা এবং একটি কূপ ছিল। এক ঘরে ঠাকুরের থাকার ব্যবস্থা করিয়া দিয়া আমরা অন্য ঘরে রহিলাম। প্রাতে উকিলের সহিত পরামর্শ করত চিদানন্দ দাদাকে দিয়া থানায় এজাহার দেওয়া হইল এবং
ম্যাজিস্ট্রেট সাহেবের নিকট দরখাস্ত দিয়া আশ্রম লুণ্ঠনকারীর নামে গ্রেপ্তারি পরোয়ানা বাহির করা হইল। আমরা পরে জানিতে পারি আশ্রম হইতে লুট করা সব জিনিস উমাচরণ বাবুর ভাই অম্বিকাচরণ বাবুর বাটিতে ধানের গোলায় লুকাইয়া রাখা হয়। মকদ্দমার দিন সকালে উমাচরণবাবু ঠাকুরের সহিত দেখা করিতে আসিয়া তাহার পায়ে পড়িয়া আকুলভাবে ক্রন্দন করিতে করিতে বলিলেন, ঠাকুর, এই বৃদ্ধ বয়সে পুলিশ আমার হাতে কড়া ও কোমরে দড়ি বাঁধিয়া বাড়ি হতে চুয়াডাঙ্গা পর্যন্ত এনেছিল। লজ্জায় আমার মাথা হেঁট হয়েছে, গ্রামের লোককে আর মুখ দেখাতে পারবো না। ঠাকুর তাহাকে উঠাইয়া বুকে জড়াইয়া ধরিয়া নিজেও কাঁদিতে লাগিলেন। তারপর বলিলেন, যাও, তোমাকে ছেড়ে দিলাম, আর জিনিসের দাবিও পরিত্যাগ করলাম। এই মর্মে কোর্টে দরখাস্ত দিয়ে তোমাকে খালাস করে দিব, পরে বাড়ি চলে যেও। জিনিসপত্র সহ ধরা পড়িলে গভর্নমেন্ট বাদী হইত, তখন আর আপোষ মীমাংসা সম্ভব হইত না। কিন্তু চুরির মাল না পাওয়ায় এবং বাদী মোকদ্দমা ছাড়িয়ে দেওয়াতে উমাচরণবাবু খালাস পাইলেন। ঠাকুর উমাচরণবাবুকে জিনিসের দাবি হইতে মুক্তি দিবার পর আমরা তাহাকে নিভৃতে ডাকিয়া আনিয়া বলিলাম, দাদা ঠাকুর, সবই ছাড়িয়া দিলেন বটে, কিন্তু তিনি বর্তমানে কলার পাতায় খান। উহা আমাদের নিকট বেদনাদায়ক। আমাদের বিশেষ অনুরোধ, ঠাকুরের রূপার থালা, গ্লাস ও এক সেট ছোট বড় বাটি আপনাকে ফেরত দিতে হইবে। উমাচরণবাবু তখন উহা ফেরত দিতে স্বীকার করলেন, কিন্তু পরে পত্র দ্বারা জানাইলেন যে তাহার ভাই সব জিনিস আত্মসাৎ করিয়া বিক্রয় করিয়াছে, এজন্য কথা রক্ষা করা সম্ভব হইল না। ইতিমধ্যে পুলিশ এবং শহরের বিশিষ্ট লোকেদের সহায়তায় শান্তি আশ্রমের অবশিষ্ট মাল আনিয়া নৌকাতে তুলিয়া দেওয়া হইল। উমাচরণবাবু খালাস পাওয়া মাত্র শান্তি আশ্রমের বিরোধী দলের সহিত যোগদান করিলেন। ইহাদের উৎসাহ এবং সহায়তাতেই উমাচরণবাবু আশ্রমের যাবতীয় জিনিসপত্র লুট করিতে সক্ষম হইয়াছিলেন। বিদ্রোহী দেওয়ানবাটিতে একমাত্র জয়চন্দ্র বিশ্বাসী ছিলেন ঠাকুরের অনুগত শিষ্য ও ভক্ত। তিনি গোপনে আসিয়া সংবাদ দিলেন যে বিরোধী দল গুন্ডা লাগাইয়া ভৈরবী মাকে অপহরণ করিবার চেষ্টায় আছে। দুর্গাপুর আশ্রম উঠিয়া যাওয়ায় কুমিল্লা শহরস্থ ভক্তগণের পক্ষে ঠাকুরের দর্শন পাওয়া কঠিন হইবে। তাই ওখানকার শিষ্য ভক্তগণ ঠাকুরকে আরও কয়েকদিন শহরে থাকিবার জন্য বিশেষ অনুরোধ করেন। ঠাকুরও তাহাতে স্বীকৃত হন, কিন্তু জয়চন্দ্র দাদার মুখে বিদ্রোহীগণের ষড়যন্ত্রের কথা জানিয়া ঠাকুর তাহা মাকে জানাইলে তিনি কাঁদিতে লাগিলেন। ঠাকুর তখন আমাকে ডাকিয়া সংবাদ জানাইলে আমি বলিলাম, আর দেরি করিলে চলিবে না, গুন্ডা ঠিক করিবার পূর্বে এখান হইতে মাকে সরাইতে হইবে। আপনার আদেশ পাইলে আজ রাত্রি 9টার গাড়িতে মাকে লইয়া রওনা হই। নরেনবাবুর বাটিতে তাহাকে রাখিয়া আমি পরের গাড়িতে ফিরিয়া আসিব। ঠাকুর খুশি হইয়া আমার প্রস্তাব অনুমোদন করিলেন। রাত্রি 8টার সময় একখানা ঘোড়ার গাড়ি ডাকিয়া ঠাকুরকে প্রণাম করত ভৈরবী মা সহ গাড়িতে উঠিয়া বসিলাম। মা একখানা উড়ানি গায়ে দিয়া লম্বা ঘোমটাও টানিলেন। নিচে পাতিবার জন্য একখানা চাদর লইয়াছিলেন, কিন্তু তাড়াতাড়ি বশত কম্বল নিতে ভুল হইল। গাড়িতে স্টেশনে পৌঁছিয়া ঠাকুরের নিকট প্রার্থনা করিলাম কেহ যেন কিছু টের না পায়। অতঃপর টিকিট কিনিয়া ট্রেন আসামাত্র উভয়ে গাড়িতে উঠিয়া বসিলাম। মন এখনও চঞ্চল, কেননা স্টেশনে উহাদের লোক থাকা অসম্ভব নয়। গাড়ি ছাড়িলে হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। শেষ রাত্রে রেলগাড়ি হইতে নামিয়া পদ্মাবক্ষে স্টিমারে স্থান লইলাম। পৌষের হিমশীতল বাতাসে সঙ্গে কম্বল না থাকায় বেশ দুর্গতি ভোগ করিতে হইল। 9টার সময় ঢাকা পৌঁছিয়া ঘোড়ার গাড়িতে নরেনবাবুর বাটিতে আসিয়া ভিতরের ফটকে পৌঁছিয়া মাকে প্রণাম করত বিদায় গ্রহণ করিলাম। তিনি ভিতর বাড়িতে প্রবেশ করিলেন। আমি দোকানে কিছু জলযোগ করিয়া নারায়ণগঞ্জগামী রেলে উঠিয়া চাঁদপুর হইয়া রাত্রি 11টায় কুমিল্লা পৌঁছিলাম। প্রণমান্তে ঠাকুরকে সব জানাইয়া বিশ্রাম গ্রহণ করিলাম। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই, পরবর্তী অংশ অন্য কোনো দিন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।